happens in the cafe. It's the most happening place. So now probably, maybe some people out here will disagree, coffee, at least in the young generation, if you're talking about modern Bengal, has replaced tea. But either way, a beverage is very important to us as a Bengali, probably all across the world, but we are talking about on a winter afternoon about Bengal, so it's very integral. When we carry this forward, perhaps we'll have some more interesting points. Thank you, ladies and gentlemen. Kushik, very well said. That puts me to Ranjan Bandyopadhyay directly. Ranjan da, আধুনিক সময়ে কফির সেক্স অ্যাপিল কি চায়ের চেয়ে বেশি? অন্তত কলকাতায় তো তাই মনে হচ্ছে। তোমার প্রশ্নে সরাসরি জবাব দেওয়ার আগে একটা কথা বলে নিই, তারপরে আসছি। আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ, কাদম্বরী দেবী কি চা খেতেন? এত জিনিস থাকতে চা কেন? তাহলে অন্য কথায় যাই। বিদ্যাসাগর মশাই বাড়িতে শিলনি করছেন, শিলনি পুজো করছেন, এবং অফ অল পার্সনস মধুসূদনকে নেমন্তন্ন করেছেন। কাদম্বরী প্রসঙ্গে মনে করে মধুসূদন দত্তকে নেমন্তন্ন করে বলেছেন যে তুমি এসে একটু প্রসাদ গ্রহণ করো। মধুসূদন কিসের সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন? জল, এত নয়। চা তখন বিশেষ মানে বিদ্যাসাগর মশাই চা দেবেন না। তো বিদ্যাসাগর মশাইকে কি বলা যায় দিতে? মধুসূদন সরাসরি মধুসূদনই পারেন, My dear Zit, keep a bottle of sherry ready for me to go with Prasad. মধুসূদন একমাত্র মধুসূদন দত্তই বিদ্যাসাগর মশাইকে বলতে পারেছেন এক বোতল মদ রেখো আমার জন্য, প্রসাদের সঙ্গে খাবো, এবং বিদ্যাসাগর মশাইটা করেও ছিল। কাদম্বরী দেবী চা খেতেন না, কারণ তখনও আমার মনে হয় না অতখানি, অন্তত মেয়েদের মধ্যে চাটা অতটা চালু হয়েছিল বলে। কিন্তু কাদম্বরী যেটা পান করতেন সন্ধ্যাবেলা, সেটা রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্র কবিতার রস বিশেষভাবে তার জন্য লিখিত। এবং দক্ষিণের বারান্দায় কিংবা দক্ষিণের ছাদে যখন রবীন্দ্রনাথ নিজে গাইছেন এবং নিজেই বলছেন, আমার গানের গলাটা তখন খোলা ছিল, এ ছাদ থেকে ও ছাদ থেকে ও ছাদ ভেসে যেত আমার গানের গলা, এবং সেই গান তিনি শোনাতেন কাদম্বরীকে। এর থেকে ভালো লেখার জিনিস আর কি হতে পারে? তো আমি একটা কথা বলি, আমরা যে ক্যাফে ট্যাফে এত বলছি, আমি খুব সম্প্রতি প্যারিসে গেলাম, এই 2 মাস আগে। একটা বইও বেরোচ্ছে আমার, হুইল চেয়ারে প্যারিস এবং বেলজিয়াম বলে। সেখানে এমন কোনো ক্যাফে নেই যেখানে সুরা সার্ভ হয় না। অর্থাৎ যখন হেমিংওয়ে লিখছেন, আমি আমার অধিকাংশ ছোট গল্প, তখন ছোট গল্প লিখতেন খুব বেশি, এবং প্রবন্ধ, গদ্য রচনা আমি লিখেছি কিন্তু ক্যাফেতে বসে। ক্যাফে কিন্তু তখন প্যারিসের শরীরখানা, এবং সেখানে বসে অত্যন্ত বেশি মদ্যপান করতেন, বেশিরভাগই রাম খেতেন, এবং কফি খেতেনই না, চাও খেতেন না। সুতরাং তার মুভেবল ফিস্ট বলে যে প্যারিসের উপরে অনন্য বই, এরকম বই আর হবে না। সেখানে বলছেন এক জায়গায়, ইফ ইউ আর 23 and if you are in Paris, Paris lives with you for the rest of your years. তার কারণ হচ্ছে যে প্যারিসের সুরার টান, প্যারিসের সংস্কৃতির টান, প্যারিসের সংলাপের টান, এই 3টে শয়ের টান হেমিংওয়েকে মুগ্ধ করেছিল। এবং সেই প্যারিস কিন্তু এখনো আমাদের এখানে কফি হাউসগুলো শুধুই কফি হাউস, কিন্তু সন্ধ্যার পরে সানডাউনার কি কফি বা চা হতে পারে? এটা আমার একটা প্রশ্ন। যারা এতক্ষণ চা দিয়ে বললেন চায়ের ভক্ত সব, সানডাউনার কি কফি বা চা হতে পারে? আমি কি সানসেটিং সানকে চিয়ার্স বলবো কফি নিয়ে? এটা কুশওয়াল সিং ভাবতে পারতেন কখনো? যাই হোক, এবারে বলি, কেউ বলেননি একটি চা চক্রের কথা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চা চক্র, তার নাম হচ্ছে ব্লুমসবেরি গ্রুপ বলে একটা গ্রুপ ছিল লন্ডনে। সেই গ্রুপে ছিলেন ভার্জিনিয়া উলফ, লেনার্ড উলফ, ক্রিসমাস স্ট্যাচি,
এবং আর এক ভদ্রলোক টমাস স্যার এলিয়ট।